স্বাগত এশিয়ান সকালের সংবাদে, সঙ্গে আছি আমি কাউসার আহমেদ। চলে যাচ্ছি পুরো সংবাদে। সংস্কার সাপেক্ষে আগামী নির্বাচনের দিনক্ষণ ঠিক হবে বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সব পক্ষের সঙ্গে আলোচনা করেই ঐক্যমতের ভিত্তিতে হবে সংস্কার এবং জুলাই ঘোষণাপত্র। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, আগামী মাসের মধ্যেই সব শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া হবে। ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশে। এই অবস্থায় দিল্লির থেকে চিঠির জবাব পেতে আরও অপেক্ষা করবে ঢাকা। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন। সরকারের পক্ষ থেকে তাগিদপত্র দেওয়ার প্রশ্নে মুখপাত্র বলেন, কূটনৈতিক প্রক্রিয়ার অনেক দুর্বোধ্যতা রয়েছে, এর মধ্যে সবকিছুর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট উত্তর হয় না। সরকার ভারতের উত্তরের জন্য আরও অপেক্ষা করবে উল্লেখ করে তিনি বলেন, আন্দোলনে গণহত্যায় জড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে দেয়া চিঠির বিষয়টি ভারত স্বীকার করেছে। রফিকুল আলম আরও বলেন, অন্তর্বর্তী সরকার জুলাই বিক্ষোভে জোরপূর্বক গুম ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইমিগ্রেশন ও পাসপোর্ট বিভাগ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। শেখ হাসিনাও রয়েছে তাদের মধ্যে। ক্ষমতায় টিকে থাকার জন্য অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে রাজবন্দির জবানবন্দি বইয়ের মোড়ক উন্মোচনে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। এ সময় বিভক্তি রাজনীতি না করতে সবার প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব। গণতন্ত্র, ন্যায় বিচার এবং রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম, একই সাথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলার তথ্য প্রমাণ, আদালতে দেওয়া জবানবন্দি নিয়ে সংকলন করা হয়েছে রাজবন্দির জবানবন্দি বইটি। এখন আমাদের ধৈর্য ধরতে হবে। এখন আমরা কোনো প্রতিশোধ নেব না, এখন প্রতিহিংসা নয়, এখন প্রেম ভালোবাসা দিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ হাসিনা পালানোর পর ঐক্যের জায়গায় ফাটল ধরেছে। বিভক্তির রাজনীতি যেন আমরা না করি। এখন যেটা প্রয়োজন, সবচেয়ে বেশি প্রয়োজন, দেশকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য ঐক্য, স্ট্রাকচার তৈরি করার সংস্কার অবশ্যই লাগবে, কিন্তু সেই সংস্কারটার যে পেছনে যে শক্তিটা লাগবে সেটা হচ্ছে একটা নির্বাচিত পার্লামেন্ট, নির্বাচিত সরকার। এ সময় দেশের মধ্যে বিভাজন সৃষ্টি না করে স্থিতিশীলতা ফিরিয়ে আনার আহ্বান জানান মির্জা ফখরুল। কিছু মানুষ একেবারে যেন ডেসপারেট হয়ে গেছে যে তার দেশকে ভাগ করবে, আবার জনগণকে বিভক্ত করবে। এখন বিভিন্ন রকম কথা বলছে, বিভিন্ন রকম আপনার উস্কানি দিচ্ছে, উস্কানিমূলক কথা হচ্ছে। আপনারা দয়া করে এগুলোর মধ্যে যাবেন না। সব মামলা থেকে মুক্তি পেয়ে অল্প কিছুদিনের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা আপনাদের সঙ্গে আছি, ইনশাআল্লাহ। আমরা অতীতে সফল হয়েছি, আমরা আবারও সফল হব। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আগুনে পুড়ে যাওয়া রাজধানীর বকশীবাজারে অস্থায়ী আদালতে বিডিআর হত্যা মামলার বিচার কাজ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। তাই শুনানি পিছিয়ে ১৯ জানুয়ারি ধার্য করা হয়েছে। এদিকে বিডিআর হত্যা মামলার বিচার ব্যবস্থা নিয়ে প্রহসন চলছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার। চাকরিচ্যুত বিডিআর সদস্য ও ভুক্তভোগীদের পরিবারে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়ে এই কথা বলেন তিনি। বিস্তারিত শফিকুল ইসলামের রিপোর্টে। রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের হত্যা মামলার পুনঃতদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত এবং কারাবন্দীদের মুক্তিসহ ৩ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি পালন করে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও ভুক্তভোগীদের পরিবার। এ সময় আন্দোলনরতরা ৩ দফা দাবি তুলে ধরেন। এ দেশে এত বৈষম্য কেন? এক দল বিচার পায়, আর এক দল বিচার পায় না। আমরা কি এদেশের নাগরিক না? আমরা এদেশের ঠিক উৎখাত হয়ে চলে যাব। সরকার কি আমাদেরকে কিছুই দেখছে না? আমাদেরকে এভাবে নির্যাতিত অবস্থায় ১৫ বছর মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াই, কাজ করে খাই, অথচ আমাদের কোনো খোঁজ খবর নেয় না। চাকরি চলে গেছে, তাদের চাকরি
ফেরত পাওয়ার জন্য এবং দোষী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করার জন্য এখানে আছি। শহীদ মিনারের সংবাদ সম্মেলনে অংশ নিয়ে আন্দোলনের সঙ্গে সংহতি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার। আমাদের শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু হবে। পরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা নিয়ে শাহবাগ অবস্থান নিয়ে তিনি বলেন, বিচারের নামে টালবাহানা করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। আমরা চাই আজকে দিনের মধ্যে সরকার তার নির্বাহী আদেশ বলে বিডিআরের যারা ক্ষতিগ্রস্ত নিরপরাধ আছে তাদের জন্য কোনো ফলাফল বয়ে আনুক। সেটি যদি না হয় তাহলে আমাদের আন্দোলন আরো বেশি কঠোর হবে। আজকে বিডিআর হত্যাকাণ্ডের সংক্রান্ত বিষয়ে যারা আসছেন, ওই ভুক্তভোগীর পরিবার এবং ভুক্তভোগীর সদস্য যারা ছিলেন, তারা আজকে বিভিন্ন দিক থেকে এসে শাহবাগে মোড়ে অবস্থান নিয়েছেন। তো তারা বলেছে যে 1 ঘন্টার মতো তারা এখানে থাকবে। তো আমরা আমাদের মতো অবস্থায় আছি, আমরা সর্বোচ্চ ধৈর্য ধরার চেষ্টা করতেছি। এদিকে পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসার অস্থায়ী আদালতে বিডিআর বিদ্রোহের বিচার কাজ শুরু হওয়ার কথা থাকলেও ভোরে এজলাস কক্ষে আগুন লেগে পুড়ে যাওয়ায় সেখানে বিচার কাজ করা সম্ভব না হওয়ায় পরবর্তী জামিন শুনানির তারিখ 19 জানুয়ারি ধার্য করা হয়েছে। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে গেছেন গ্রেপ্তার হওয়া একই থানার সাবেক অফিসার ইনচার্জ শাহ আলম। এ ঘটনায় কর্তব্যরত উত্তরা পূর্ব থানার এএসআইকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উত্তরা পূর্ব থানার ডিউটি অফিসার উপপরিদর্শক আব্দুল করিম জানান, একজন পুলিশ কর্মকর্তা থানা থেকে পালিয়ে গেছেন। গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হত্যাসহ একাধিক মামলার আসামি ছিলেন শাহ আলম। গত 1 আগস্ট উত্তরা পূর্ব থানায় যোগদান করেছিলেন তিনি। 5 আগস্টের পর একটি মামলায় উত্তরা পূর্ব থানা পুলিশের হাতে গ্রেফতার হন তিনি। এরপর বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছিল। এর মধ্যেই তিনি কৌশলে পালিয়ে যান। নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় শফিকুল ইসলাম নামে পুলিশের এক উপপরিদর্শককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সন্ধ্যায় দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়া এলাকার পানমহালের গলিতে এই ঘটনা ঘটে। নিহত এসআই শফিকুল ইসলাম দুর্গাপুর উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি জামালপুর পুলিশ লাইন্স বেতারে কর্মরত ছিলেন এবং ছুটিতে গ্রামের বাড়ি দুর্গাপুর এসেছিলেন। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানিয়েছেন, এসআই শফিকুলকে এলো পাতারি কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাচ্চু মিয়া বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে খুলনা সিটি কর্পোরেশনের 4 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গেল রাত 8:30টার দিকে এই ঘটনা ঘটে। নিহতের প্যান্টের পকেট থেকে উদ্ধার হওয়া জাতীয় পরিচয়পত্রের তথ্য মতে তার নাম গোলাম রব্বানী। তিনি খুলনার দৌলতপুরের দেয়ানা উত্তরপাড়া বাসিন্দা গোলাম আকবরের ছেলে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা অটোরিকশার চালক আব্দুল সালাম বাবু জানান, 8:30টার দিকে সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে এক ব্যক্তিকে হঠাৎ গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ওই সময় তার চিৎকার শুনে এগিয়ে যান তিনি। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হিমালয়ের পাদদেশে অবস্থিত উত্তরের এই জেলায় সকাল 6টায় তাপমাত্রা নেমেছে 7 ডিগ্রির ঘরে। এর ফলে এই জেলায় তীব্র শীত অনুভূত হচ্ছে। মধ্যরাত থেকেই সকাল পর্যন্ত মাঝারি ধরনের কুয়াশাও পড়ছে। শুক্রবার আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল 6টায় তেঁতুলিয়ায় 7.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল 100%। গতকাল সকাল 9টায় তেঁতুলিয়ায় 9.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এছাড়াও গত কয়েকদিন ধরে সকালে ও সন্ধ্যায় কুয়াশা না থাকায় হিমেল হাওয়ায় কনকনে ঠান্ডা অব্যাহত রয়েছে। সামনের দিকে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। ঢাকা মহানগর উত্তর যুবদলের বাড্ডা থানার 97 নং ওয়ার্ডের কর্মী সম্মেলন
অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানীর বাড্ডায় জাগরণী ক্লাব মাঠে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। বাড্ডা থানার যুবদলের সাবেক সদস্য সচিব আজিজুল হক সংগ্রামের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফুদ্দিন জুয়েল। এ সময় তিনি বলেন, আওয়ামী স্বৈরশাসকের দোসররা সবখানে এখনও সক্রিয়। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর 97 নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান বাবু, সাবেক সদস্য সচিব সাইমন মাহমুদ সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সারা বাংলা প্রসঙ্গ। তারুণ্যের উৎসব উদযাপন ও 46তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে বগুড়ার শিবগঞ্জে। জ্ঞান বিজ্ঞানে করব জয়, সেরা হব বিশ্বময় স্লোগানে বিজ্ঞান ও তারুণ্যের উৎসব উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, মাধ্যমিক কর্মকর্তা গোলাম মাহবুব মোর্শেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা সহ আরও অনেকেই। এখানকে থেকে আমরা যদি শিখতে পারি যে নগরকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, যেরকম বাহিরকার দেশের ডাস্টবিন এগুলো অটো, তো সেগুলো যদি আমাদের দেশে হয় তাহলে সেটা কিভাবে বাস্তবায়ন হবে এইসব বিষয়ে এইখানে বলা হয়েছে। আমার প্রজেক্টের নাম হলো বজ্র নিরোধক নবায়নযোগ্য শক্তি সম্পন্ন স্বয়ংসম্পন্ন আবাসিক এলাকা। এটি এমন একটি আবাসিক এলাকা যে এলাকায় বাইরে থেকে কোনো বিদ্যুৎ বা গ্যাস আমদানি করতে হয় না, নিজেরাই এখানে বিদ্যুৎ বা গ্যাস উৎপন্ন করে এবং নিজেরাই এটি ব্যবহার করে। আমাদের এই প্রজেক্টে 3টি অংশ। প্রথম অংশ হলো বিদ্যুৎ উৎপাদন, দ্বিতীয় অংশ গ্যাস উৎপাদন, আর তৃতীয় অংশ হলো স্বয়ংক্রিয়তা। আমাদের কুইজ এবং অলিম্পিয়াড প্রতিযোগিতা হচ্ছে। আমাদের এই বিজ্ঞান মেলার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যারা এখন নতুন প্রজন্ম আছে তাদেরকে যেন আমরা জ্ঞান বিজ্ঞানের সাথে তাদেরকে পরিচিত করতে পারি এবং তারা এই অভ্যস্ততার মাধ্যমে নতুন নতুন আবিষ্কারের একটা নেশা তাদের মধ্যে তৈরি হবে এবং তারা আমাদের দেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে পারবে। এদিকে তারুণ্যের উৎসব উপলক্ষে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা হয়েছে টাঙ্গাইলের খাঁচাইলে। ধলাপাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে উপজেলার প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এর আয়োজন করা হয়। ডাক্তার মোহাম্মদ বাহাউদ্দিন সারওয়ার রিজভির সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন ইসলাম। ফেব্রুয়ারির 19 তারিখ পর্যন্ত অবস্থায় দিন পার করছে, অনেক কষ্ট করছে। আমরা বাংলাদেশ গড়ে উঠবে এই আশা আমরা করি। সাভারের নলাগুড়িয়া এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ভাকুরতা ইউনিয়নে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। জাহিদুল হক ও আনোয়ারা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে এসব শীত বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক মোহাম্মদ আনোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। আপনারা বসে থাকবেন, আমাদের কার্যক্রম শেষ হওয়া না পর্যন্ত। আমাদের অতিথিবৃন্দকে আমরা জয় উপহার দিব এবং বিএনপি সবসময় আমাদের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানাপাড়া এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ। ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী মারুফের সভাপতিত্বে এই সময় বক্তব্য রাখেন থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম, বিএনপি নেতা আফজাল হোসেন সহ আরও অনেকেই। গাজীপুর সদর উপজেলা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে গণতন্ত্র মঞ্চের নেতাদের বিবৃতির প্রতিবাদ জানিয়েছেন সদর উপজেলা বিএনপি। উপজেলার ভাওয়াল মির্জাপুর বাজারে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানানো হয়। সদর উপজেলা বিএনপির সভাপতি আবু তাহের মুসল্লি বলেন, মির্জাপুর ইউনিয়নে নাগরিক ঐক্যের কার্যালয়ে হামলার ঘটনার বিষয়ে গণতন্ত্র মঞ্চের নেতাদের দেওয়া বিবৃতি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সংবাদ সম্মেলনে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কুড়িগ্রামের চিলমারিতে প্রায় 5 বছর ধরে তেল শূন্য ভাসমান দুটি
বার্জ ডিপো অলস অবহেলায় পড়ে থাকায় এটি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন করেছেন ট্যাঙ্ক লরি শ্রমিকরা। উপজেলা পরিষদ গেটের সামনে রংপুর বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের ব্যানারে এই মানববন্ধন হয়। এতে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের ফেডারেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল হক সর্দার সহ সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, চিলমারি প্রেস ক্লাব সভাপতি নজরুল ইসলাম সাবু, প্রেস ক্লাব চিলমারি সভাপতি মনিরুল ইসলাম লিটু সহ আরও অনেকেই। ময়মনসিংহের হালুয়াঘাটে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া কামনা করা হয়েছে। উপজেলার স্বদেশী ইউনিয়নের বলজানা উত্তর ইটাখলায় স্কুল প্রাঙ্গণের আয়োজন করা হয়। উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মোহাম্মদ আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য সালমান ওমর রুবেল। রাজধানী ঢাকার সাথে বিমান ও রেলপথে যোগাযোগ ব্যবস্থা থাকলে অধিকাংশ যাত্রী বাস যোগেই কক্সবাজার আসেন। দেশের প্রায় 40টির অধিক জেলার সাথে কক্সবাজারের বাস যোগাযোগ ব্যবস্থা রয়েছে। কক্সবাজারে 90টির অধিক পরিবহন কোম্পানি প্রায় 8 শতাধিক বাস যাতায়াত করে থাকে, কিন্তু এর কোনো জবাবদিহিতা নেই। তাই কক্সবাজারে চালু হয়েছে অনলাইন বাস টার্মিনাল। কক্সবাজারের বিদ্যমান বাস টার্মিনালে বাস পার্কিং সক্ষমতা মাত্র 68টি, নিজস্ব কাউন্টার রয়েছে মাত্র 25টি গণপরিবহনে। তাই ট্রাফিক বিভাগ ডিজিটাল বাস ব্যবস্থাপনার উদ্যোগ গ্রহণ করেছে। ট্রাফিক বিভাগ জেলা পুলিশের উদ্যোগে নেওয়া অনলাইন বাস টার্মিনাল মাধ্যমে একজন ট্যুরিস্ট কক্সবাজারে সেই সহজেই টিকিট করতে পারবে একটি বাসের, এবং সেই তার নির্ধারিত বাসটা কোন জায়গা থেকে ছাড়বে এবং সেই বাসের গাইডের নাম্বার থেকে শুরু করে বিস্তারিত সে তথ্য পাবে। এবং জেলা পুলিশ ট্রাফিক বিভাগ কক্সবাজার একই এবং পরিবহন সংশ্লিষ্ট পরিবহন সেটা দেখতে পারবে এবং সেটার উপর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে। আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। এখন পর্যন্ত অন্তত 5টি দাবানলের মধ্যে বড় দুটি লস অ্যাঞ্জেলস শহরকে প্রায় ঘিরে ধরেছে। এর একটিতে মৃত্যু হয়েছে অন্তত 5 জনের। দাবানল এতটাই ভয়ঙ্কর হয়েছে যে ক্যালিফোর্নিয়ার দমকল ও জরুরি বিভাগের কর্মীদের জন্য তা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। আশপাশের 6টি অঙ্গরাজ্যের দমকল ও জরুরি বিভাগের কর্মীরা ক্যালিফোর্নিয়ায় গিয়ে জড়ো হচ্ছেন। 5টি দাবানলের মধ্যে একটি লস অ্যাঞ্জেলসের হলিউড হিলস আবাসিক এলাকায় ছড়িয়েছে। এই এলাকায় হলিউডের অনেক চলচ্চিত্র তারকার বাড়ি রয়েছে। এই পরিস্থিতিতে 1,37,000-এরও বেশি বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। এদিকে প্রেসিডেন্ট জো বাইডেন তার আসন্ন ইতালি সফর বাতিল করেছেন। মার্কিন প্রেসিডেন্টের দপ্তর জানায়, ইতালি সফরের বদলে প্রেসিডেন্ট বাইডেন ক্যালিফোর্নিয়ার দাবানলগুলোর বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে দেখা করবেন। অন্যদিকে দাবানল নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করছেন ডোনাল্ড ট্রাম্প। নারায়ণগঞ্জের রূপগঞ্জে চলছে সাইনবোর্ড লাগিয়ে প্লট ও ফ্ল্যাট বিক্রির অভিনব প্রতারণা। রাতের আধারে সাইনবোর্ড লাগিয়ে কৃষকের জমি দখলের পায়তারা করেছে পূর্বাঞ্চল এসেন্ট টাউন নামক একটি প্রতিষ্ঠান। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে ভুইফুট প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এদিকে প্রতিষ্ঠানটির সঙ্গে একাধিকবার যোগাযোগ করে তাদের পাওয়া যায়নি। প্রকাশ সরকার সুমনের ক্যামেরায় শহীদুল্লাহ গাজীর রিপোর্ট, জানাচ্ছেন অরবি ইসলাম হিমু। রাজধানীর পার্শ্ববর্তী নারায়ণগঞ্জের রূপগঞ্জের বিভিন্ন জমিতে দেখা মিলছে পূর্বাচল এজেন্ট টাউন নামের একটি প্রতিষ্ঠানের সাইনবোর্ড। লোভনীয় বিজ্ঞাপনের মাধ্যমে দেশে বিদেশে অনেকের কাছে জমি বিক্রিও করেছে প্রতিষ্ঠানটি। অথচ স্থানীয়দের দাবি, এসব জমি না কিনে শুধু সাইনবোর্ড লাগিয়েই গ্রাহকের কাছে বিক্রি করছে পূর্বাচল এজেন্ট টাউন। স্থানীয়রা জানান, এই প্রতিষ্ঠানের কাছে জমি বিক্রি না করলেও তারা সাইনবোর্ড লাগিয়েছে। কেউ আবার জমি বিক্রি না করলেও টাকার বিনিময়ে দিয়েছেন সাইনবোর্ড লাগানোর অনুমতি। ওনারা আবার কিছু টাকার বিনিময়ে সাইনবোর্ডের দাবি করছে যে আমরা চুক্তিবদ্ধ না, যে কোনো সময় উঠে দিতে পারি। প্রতারণা সম্পন্ন
এই সাইনবোর্ড লাগায় ওরা এই টাকা পয়সা মানুষের হ্যারাসমেন্ট করতেছে, হয়রানি করতেছে। 100% জমি তারা কিনে নেয়। আমরা এর ব্যাপারে কিছু জানি না, আর এই জমি নিয়ে হেরা কোটি কোটি টাকা নিয়ে খেলামেলা করছে। আমরা পূর্বাচলের নামে কোনো ভাড়াও দেয়নি, আমরা বিক্রিও করিনি, আমাদের সম্পত্তি এখনও আছে, খাজনাকারী আমাদের আপ টু ডেট কমপ্লিট আছে। আমরা কোনো সম্পত্তি বিক্রিও করিনি, আমরা ভাড়াও দিইনি, আমরা কোনো টাকা পয়সা পাইনি। আমরা প্রতারণা করে রাইতের আধারে এরা সাইনবোর্ড লাগায়, সকালবেলা পোলা হইতে নেগা, আবার হামকি ধমকি দেয়। এরা বাংলাদেশের টাকা এতে বিক্রি করে নিয়ে বিদেশে পাচার করে। এই বিষয়ে শীঘ্রই ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। এই অভিযোগ আজকে পেয়েছি আমরা যে এখানে পূর্বাচল এসএন টাউন তারা বিভিন্ন জায়গায় সাইনবোর্ড বসিয়েছে। আমরা অভিযোগটা পেয়েছি, আমি ইতিমধ্যে এসিল্যান্ডকে জানিয়েছি, এটি সরেজমিনে তারা তদন্ত করবে। যদি আমরা এই তদন্তের সত্যতা পাই অভিযোগের, আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব। প্রতারণার ফাঁদ পাতা প্রতিটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, আমাদের কাছে আলাদিনের চেরাগ নাই যে রাতারাতি সব ঠিক হয়ে যাবে। সরকার বাজারে স্থিতিশীল রাখার চেষ্টা করছে, তবে এই জন্য কিছুটা সময় লাগবে বলেও জানান তিনি। গতকাল তুরস্কের বাণিজ্য মন্ত্রী অধ্যাপক ডক্টর ওমর বোলাতের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। শেখ বশির উদ্দিন বলেন, বাংলাদেশ তুরস্কে অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। বিনিয়োগে আগ্রহী তুরস্ক, এছাড়া তারা বাংলাদেশে অস্ত্র রপ্তানি করতে চায়। তিনি আরও বলেন, চাল আমদানির শুল্ক কমানো হয়েছে, বিভিন্ন দেশ থেকে চাল আমদানি করা হচ্ছে। আগামী 3 মাসে সাময়িক অসুবিধা কেটে যাবে বলেও জানান তিনি। বিনিয়োগ আমাদের এই সকল বিষয়ে আমরা ব্যাপক আলোচনা করেছি এবং আমরা আমাদের একটা জয়েন্ট ইকোনমিক কোঅপারেশন কমিশন আছে, জয়েন্ট ইকোনমিক কমিশন আছে। আমরা এই মিটিংটা ঢাকায় এবছরে হওয়ার জন্য নির্ধারিত আছে এবং আমরা মিটিংটা অতি দ্রুত কনভেন করতে চাই এবং এই মিটিং থেকে আমরা আমাদের যে আজকের যে আলোচনাগুলো হলো, এই আলোচনা থেকে আমরা যে অর্থনৈতিক কোঅপারেশনগুলোকে দ্রুত বাস্তবায়ন করতে পারি সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের আলোচনা হয়েছে। এ পর্যায়ে চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে কটূক্তির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মুক্তিযোদ্ধারা। ফটিকছড়ি মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাবের ওয়াস রহমান হলে সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল বশর মাস্টার। এ সময় তিনি অভিযোগ করে বলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম বীর মুক্তিযোদ্ধা মাহবুব আলম চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা বজল আহমদকে নিয়ে নানা সময় কটূক্তি করেন। চট্টগ্রামের লোহাগড়ায় নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি নেতা শাহাদাত চৌধুরী রিঙ্কু। তার জন্মভূমি লোহাগড়া উপজেলায় আগমন উপলক্ষে মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে বরণ করে নেন নেতাকর্মীরা। পরে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এছাড়াও নেতাকর্মীদের সাথে নিয়ে তার বাবা সাবেক সংসদ সদস্য মোস্তাক আহমদ চৌধুরীর কবর জিয়ারত ও মোনাজাত করেন। ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসবে কাবাডি, ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। গফরগাঁও মিনি স্টেডিয়াম মাঠে এই খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া ইয়াসমিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুফাখখারুল ইসলাম ও উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক আয়নান ইসলাম সহ অনেকেই। শেষ করবে এশিয়ান সকালের সংবাদ। এর আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রি লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো। জুলাই ঘোষণাপত্র নিয়ে সব পক্ষের সাথে বসবে সরকার, জানালেন উপদেষ্টা মাহফুজ। ফেব্রুয়ারির মধ্যেই বই পাবে সব শিক্ষার্থী। শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির উত্তরে অপেক্ষায় ঢাকা। ভারতকে জানানো হয়েছে পাসপোর্ট বাতিলের বিষয়টি। গ্রেপ্তারের পর থানা থেকে পালালো সাবেক ওসি শাহ আলম। নেত্রকোনা উপপরিদর্শক শফিকুলকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা।
এবং দেশ জুড়ে বইছে শৈত্যপ্রবাহ, কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 7.8 ডিগ্রি রেকর্ড। এশিয়ান সকালের সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।